আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বগুড়ায় পেট্রোল অকটেন সংকট, তেল না পেয়ে ফিরছেন চালকরা। আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ, বললেন ট্রাম্প। জানাবো ষষ্ঠ দিনে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আতঙ্ক, নিরাপদ আশ্রয়ে লাখ লাখ মানুষ। জানাবো গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ঘোড়াশাল পলাশ সার কারখানা উৎপাদন। এবং সর্বশেষ জানাবো ইরাকে ৩ বাংলাদেশের মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বগুড়ায় পেট্রোল অকটেন সংকট, তেল না পেয়ে ফিরছেন চালকরা। বগুড়ায় হঠাৎ করে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। শহরের বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছেন মোটরসাইকেল চালকরা। ক্ষুব্ধ চালকদের অভিযোগ এটি কৃত্রিম সংকট। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে বাঘাবাড়ি ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। শহরের বগুড়া ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় তেল নেওয়ার জন্য অন্তত ৫০ জন মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে আছেন। পাম্প থেকে সীমিত পরিমাণে পেট্রোল সরবরাহ করা হলেও অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছে। তেল নিতে আসা মোটরসাইকেল চালক কমল বলেন, এভাবে হঠাৎ তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ বিপদে পড়ে। ইরান আমেরিকা যুদ্ধের খবর শুনছি, আর এই সুযোগে এখানে সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। শাহজাহানপুর উপজেলা থেকে কয়েকটি পাম্প ঘুরে বগুড়া ফিলিং স্টেশন এসেছেন তৌফিকুল আলম। তিনি বলেন, প্রায় ১ ঘণ্টা ধরে তেলের জন্য ঘুরছি, মাঝে টিএমএসএস পাম্পে অনেক ভিড়, তাই এখানে এসেছি। এখান থেকেও না পেলে আজ মোটরসাইকেল চালানোই মুশকিল হবে। আরেক চালক মিজানুর রহমান বলেন, হঠাৎ করে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া ঠিক হয়নি, এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। বগুড়া ফিলিং স্টেশনের কর্মচারী হাফিজার বলেন, সকালে বাঘাবাড়ি থেকে তেল আনতে গাড়ি পাঠানো হয়েছিল, রাত ৯টার দিকে সেটি ফিরে এসেছে। তিনি বলেন, ২ দিন পর মাত্র ১ গাড়ি তেল পেয়েছি, এই তেল শেষ হলে আবার কি হবে তা বলতে পারছি না। আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ, বললেন ট্রাম্প। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করেছে। এবার নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরবর্তী নেতা নির্বাচনে তাকে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্প বলেন, মার্কিন সম্পৃক্ততা ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে তবে তারা কেবল সময় নষ্ট করছে। তিনি স্বীকার করেছেন যে নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনেইর ছেলে মোস্তফা খামেনেইকে ব্যাপকভাবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প জানান, তিনি এই নেতা নির্বাচন প্রক্রিয়ার ফলাফল মেনে নেবেন না। ট্রাম্প বলেন, খামেনেইর ছেলে একজন গুরুত্বহীন ব্যক্তি, এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে। তিনি বলেন, আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবেন এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি প্রত্যাখ্যান করবেন। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমনটা করলে ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, খামেনেইর ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নন। আমরা এমন কাউকে চাই যিনি ইরানের সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন। ষষ্ঠ দিনে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আতঙ্ক, নিরাপদ আশ্রয়ে লাখ লাখ মানুষ। ইরান বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়, যা পুরো দেশে আতঙ্ক সৃষ্টি করেছে। হামলার পর লাখ লাখ মানুষ আশ্রয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনা এমন সময় ঘটে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বনাম ইরান যুদ্ধ ষষ্ঠ দিনে প্রবেশ করেছে। একই সময় ওয়াশিংটন মার্কিন বিমান অভিযান বন্ধ করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনের রিপাবলিকান সিনেটর একটি প্রস্তাব পাশে ব্যর্থ হন, যা বিমান অভিযান থামানোর সঙ্গে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার কথা বলেছিল। ফলশ্রুতিতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা প্রায় অসীম থাকে। সিনেটের ভোট ফলাফল হয় ৫৩ থেকে ৪৭, যেখানে প্রায় সব ভোট পার্টির নীতি অনুযায়ী দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের সংখ্যা দ্রুত তীব্রতর হয়েছে। মার্কিন সাবমেরিন শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে অন্তত ৮০ জনকে হত্যা করেছে। একই সঙ্গে ন্যাটো বিমান প্রতিরক্ষা তুরস্কের দিকে ছোড়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইরানে নিহত সর্বোচ্চ নেতার ছেলে নতুন নেতা নির্বাচনের প্রধান প্রার্থী হিসেবে সামনে এসেছে, যা ইঙ্গিত দেয় যে তেহরান মার্কিন ও ইসরায়েলি সামরিক চাপের সামনে হেলতে প্রস্তুত নয়।
তুরস্ক, যা ইরানের সীমান্তে অবস্থিত এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি রাখে, প্রথমবারের মতো সংঘাতে যুক্ত হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, এটি ন্যাটো সম্মিলিত প্রতিরক্ষা ধারাকে প্রযোজ্য করবে না। সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। রাষ্ট্রপতি ট্রাম্প জাহাজের জন্য বীমা এবং নৌসঙ্গী প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। রয়টার্সের হিসাব অনুযায়ী অন্তত 200টি জাহাজ উপকূলে অপেক্ষা করছে। মার্কিন নৌসেনা তেল ট্যাঙ্কার নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে বলে জানিয়েছে। বাজারেও প্রভাব পড়েছে। এশিয়ার শেয়ার বাজার বৃহস্পতিবার কিছুটা পুনরুদ্ধার পায়, যখন মার্কিন শেয়ার বাজার বুধবার বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ শেষ হতে পারে এমন আশঙ্কা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে ইরানি গোয়েন্দা সংস্থা মার্কিন সিআইএর সঙ্গে যোগাযোগের খবর মিথ্যা ও মানসিক যুদ্ধ বলে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার পরীক্ষা নিচ্ছে। তিনি বলেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তা বৈশ্বিক শক্তির দাম, বাজার মনোভাব, প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলতে পারে। বিশ্বজুড়ে নীতি নির্ধারকদের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী নাগরিকদের ফেরত আনার জন্য বিভিন্ন দেশে ফেরত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। তবে ব্রিটিশ নাগরিকদের একটি ফ্লাইট ওমানে নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি এবং পরে পুনর্নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক বিমান চলাচল প্রায় বন্ধ রয়েছে, বিশেষ করে দুবাই বিমানবন্দর প্রভাবিত হয়েছে। ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির দাফনও স্থগিত করা হয়েছে। 3 দিনের বিদায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং নতুন কোনো দাফন তারিখ ঘোষণা করা হয়নি। খামেনেয়ির ছেলে মোস্তফা খামেনেয়ি তেহরানে ছিলেন না বাবার মৃত্যুর সময়। নতুন নেতা নির্বাচনের জন্য বিশেষ পরিষদ শিগগিরই সিদ্ধান্ত জানাবে। ইসরায়েল ইতিমধ্যে জানিয়েছে, নতুন নেতা যাকে নির্বাচিত করা হবে তাকে তারা খুঁজে বের করবে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম হাসান খোমেনি, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনেয়ির নাতি। তিনি রিফর্মিস্ট গোষ্ঠীর সমর্থক। এই সংঘাত মধ্যপ্রাচ্যে বিশ্ব অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ঘোড়াশাল পলাশ সার কারখানা উৎপাদন। গ্যাস সংকটে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিকেল থেকে সরকারি নির্দেশনার প্রেক্ষিতে কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান কারখানার মহাব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল আলম। কারখানা সূত্রে জানা যায়, শতভাগ উৎপাদন চালু ছিল এই সার কারখানাটিতে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন 2800 মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সার কারখানাটি সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাস নির্ভর একটি প্রক্রিয়া। কারখানাটি গ্যাস সংকটে বন্ধ হওয়ার পর কারখানার গুদামে 5,25,000 মেট্রিক টন সার মজুদ রয়েছে। কারখানাটিতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক 71 থেকে 72 পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া 52 থেকে 53 পিএসআই গ্যাস পাওয়া গেলে উৎপাদন চালিয়ে রাখা যায়। গ্যাস পেলে কারখানায় আবার পুরোপুরি উৎপাদন পাওয়া যাবে। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এদিকে পলাশে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে সেখানকার দায়িত্বরত ম্যানেজার আল আমিন মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। ইরাকে 3 বাংলাদেশের মৃত্যু। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় 3 বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদদাতায় এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে 2 জন ব্রাহ্মণবাড়িয়া এবং 1 জন ফেনী জেলার বাসিন্দা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।